আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী বিএমটি শাখার শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ইংলিশ 2 থেকে রাইট ফ্রম ভার্বের উপর 2018 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। চলো ক্লাসটি শুরু করি। তোমরা এখানে দেখো, এই যে বিএমটি বোর্ড 2018 সালে রাইট ফ্রম ভার্বের উপর এই প্রশ্নটি এসেছে। রাইট ফ্রম ভার্বের অর্থ হচ্ছে ভার্ব এর সঠিক রূপ। রাইট ফ্রম ভার্বের অর্থ হচ্ছে ভার্বের সঠিক রূপ। এখানে 8টা সেন্টেন্স তোমাদের দেওয়া থাকবে। প্রত্যেকটা সেন্টেন্স আমাদের শূন্যস্থানটা তোমাদের অর্থটা দেওয়া থাকবে। এটা ভার্বের সঠিক রূপটা আমাদের চয়ন করতে হবে। এখানে কিভাবে আমরা চয়ন করব, প্রত্যেকটা সেন্টেন্সের এই কোন রুলসটা কিভাবে প্রয়োগ করতে হয়, প্রত্যেকটা লাইন আমরা ভেঙে ভেঙে দেখাবো। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে দেখো এখানে কি বলছে, দে ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট উইথ এ ভিউ টু রিসিভ দেয়ার আঙ্কেল। এটার অর্থটা হচ্ছে যে আঙ্কেলকে রিসিভ করার জন্য তারা এয়ারপোর্টে যায়। এখন প্রশ্ন, এখানে এটার সঠিক রূপটা কি হবে? এটার সঠিক রূপটা হবে রিসিভিং। কি কারণে রিসিভিং হলো, চলো আমরা রুলস অনুসারে এটা প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে ভেঙে দেখাই। প্রথম এটার আনসারটা হবে রিসিভিং। রিসিভিং কি কারণে এখানে রিসিভিং হয়েছে, চলো আমরা রুলসটা প্রয়োগ করি। তোমরা এখানে রুলসটা লক্ষ্য করো। এই যে রিসিভিং কি কারণ হয়েছে তোমরা এখানে লক্ষ্য করো। তোমরা যদি বাক্যের মধ্যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু ইত্যাদি ফ্রেজ গুলো থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। এছাড়া শুধু টু থাকলে বি অন বসবে, মানে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে দেখো যে এই শব্দটা আছে, টু থাকলে মনে রাখবো ভার্বের সাথে আইএনজি হবে। সেহেতু এখানে কি হয়েছে, রিসিভিং হয়েছে। আশা করি তোমরা এই নাম্বার সেন্টেন্সটি বুঝতে পারছো। তারপর দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো। এই যে দ্বিতীয় সেন্টেন্সটি, এখানে দ্বিতীয় সেন্টেন্সটি বলছে মেনি ইয়ার্স টু পাস সিন আই শ ইউ। এটার অর্থটা হচ্ছে অনেক বছর কেটে গেছে তোমাকে দেখি। এখন চলো ভার্বের সঠিক রূপটা আমরা প্রয়োগ করি। এটার উত্তরটা হবে, 2 নাম্বার আনসারটা হবে হ্যাভ হ্যাভ পাস্ট। এটার উত্তরটা হবে হ্যাভ পাস্ট। কি কারণে হ্যাভ পাস্ট হলো, চলো আমরা রুলসটা প্রয়োগ করে এটা বোঝাই কি কারণে হলো। তোমরা 2 নং সেন্টেন্সের রুলসটি একটু লক্ষ্য করো। এখানে দেখো সিন যুক্ত, এই যে এখানে সিন আছে, এই যে এখানে সিন আছে, সিন যুক্ত দুইটি বাক্য। প্রথমটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরেরটি পাস্ট পাস্ট টেন্স হয় টেন্স হবে। আবার প্রথমটি পাস্ট টেন্স হলে পরেরটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। চলো এটা কিভাবে হয় আমরা দেখি। এখানে দেখো, যেহেতু আমাদের বলছে প্রথমটা শূন্যস্থান পূরণ করার জন্য প্রথম বাক্যটি যে সিন দ্বারা দুইটা বাক্যকে যুক্ত করা হয়েছে। এই যে এটা একটা বাক্য, আবার এটা আরেকটা বাক্য, এই যে এটা আরেকটা বাক্য। যেহেতু দ্বিতীয়টা পাস্ট টেন্স আছে, তাহলে আমাদের প্রথমটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। তোমরা মনে রাখবে যে এখানে লক্ষ্য করো, আবার প্রথমটি পাস্ট টেন্স হলে দ্বিতীয়টা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর এটার ক্ষেত্রে দেখো, প্রথমটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয়টি পাস্ট টেন্স হবে। যেহেতু দ্বিতীয়টি পাস্ট টেন্স আছে, তাহলে প্রথমটা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর এখানে বলছে দেখো মেনি ইয়ার্স, অনেক বছর। পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস ভিথি, ভার্বের 3 নম্বর রূপ। তাহলে যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে হ্যাড আসার কোনো সুযোগ নাই। তাহলে এই দুটার মধ্যে আমার একটা একটা হ্যাভ ভার্ব নিতে হবে। দেখো এখানে যদি বাক্যটা প্লুরাল হয় তাহলে আমরা হ্যাভ নেম, আর যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা হ্যাজ নেম। যেহেতু মেনি ইয়ার্স অনেক বছর বলছে, অনেক বছর, তাহলে এটা অবশ্যই প্লুরাল। এই কারণে আমরা হ্যাভ নেম, তারপরে ভার্বের 3 নম্বর রূপ। তাহলে এই যে পাস্টের সাথে ইডি লাগাই দিলে ভার্বের 3 নম্বর রূপ হয়ে যাবে। সেহেতু আমাদের উত্তরটা হচ্ছে হ্যাভ পাস্ট। আশা করি তোমরা বি নং সেন্টেন্সটি বুঝতে পারছো। এখন সি নং সেন্টেন্সটি লক্ষ্য করো। এখানে বলছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বে ইংরেজি কথা বলে, মানে ইংরেজিতে কথা বলে। তোমরা জানো সারা বিশ্বটাই ইংলিশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ইংরেজিতে কথা বলে। তাহলে আমাদের দেখো এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। যখন সাবজেক্টটা নিজে নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করানো হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। আর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন সাবজেক্টটা নিজে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। তাহলে এখানে হবে উত্তরটা হবে ইজ স্পোকেন। সি নাম্বার উত্তরটা হবে ইজ স্পোকেন। স্পোকেন। চলো এটা কি কারণ হয়েছে আমরা আগে
অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এটা বুঝতে পারবো। আমরা এই দুটো বাক্য দেই। একটা বাক্যতে লিখলাম আমি আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এটা। এখন এখানে লক্ষ্য করো, এখানে আমি প্রশ্ন করলাম কে বা কারা দ্বারা প্রশ্ন করে যদি সাবজেক্টের উত্তর পাই, তাহলে আমরা মনে করব যে সাবজেক্ট এখানে কাজ করতেছে। আর যদি কে বা দ্বারা প্রশ্ন করে উত্তরটা না পাই, তাহলে মনে করবে এখানে সাবজেক্টটা কাজ করতেছে না। তাহলে যদি সাবজেক্ট কাজ করে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্ট যদি কাজ না করে তাহলে এটা প্যাসিভ ভয়েস। আমি বললাম এই যে ভার্বকে প্রশ্ন করলাম কে ভাত খায়, বললো আমি। আই দ্বারা কি বোঝে আমি, তাহলে আমি খাই। তাহলে এখানে দেখো ভার্বে প্রশ্ন করছি, উত্তর পাইছি, সাবজেক্ট নিজে কাজ করতেছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি এখানে দেখো এই বাক্যটা লেখো, এই বাক্যটা দেখো, এই বাক্যটা কি বলছে, আমি বললাম কারা কথা বলে, লোকজন। ইংলিশ, এই যে ইংরেজি কিন্তু কথা বলতে পারে না, ইংলিশ যে শব্দটা সে কিন্তু কথা বলতে পারে না, তার মানে এখানে সাবজেক্টটা কাজ করতেছে না। যেহেতু সাবজেক্ট কাজ করতেছে না, তাহলে প্যাসিভ ভয়েস করতে পারে। প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে তোমরা যে মূল ভার্বটা থাকবে এর আগে, যেহেতু ইংরেজি একটা বস্তু, ইংরেজি কি একটা বস্তু, এই কারণে আমাদের একটা কি বসাতে হবে, ইজ বসাতে হবে। এখানে ইজ আর ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, ইজ বসাতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ করতে হবে। এটা স্ট্রাকচারটা হচ্ছে, রুলসটা হচ্ছে, বি ভার্ব প্লাস ভি3, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এটা প্যাসিভ ভয়েসের নিয়মটা আর কি। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমরা মনে রাখবে বি ভার্বের পরে ভার্বের 3 নাম্বার রূপটা বসাতে হবে। তাহলে এখানে আমরা এই যে ইজ বসালাম, তারপরে ভার্বের স্পিকের 3 নাম্বার, এই যে স্পিকের 3 নাম্বার রূপটা হচ্ছে স্পোকেন। আশা করি তোমরা 3 নাম্বার সেন্টেন্সটা বুঝতে পারছো। তারপর 2 নং বাক্যটি লক্ষ্য করো, এখানে কি বলছে, রিনা সেড দ্যাট শি গো হোম নেক্সট ডে। রিনা বলল সে পরের দিন বাড়ি যাবে। তাহলে চলো এটার এটার আনসারটা হবে, এখানে আনসারটা হবে উড গো। তাহলে চলো এটা কি কারণে উড গো হলো, আমরা এটা রুলস অনুসারে এটা ব্যাখ্যা করি। তোমরা মনে রাখবে দ্যাট দ্বারা যদি দুইটা বাক্যকে যুক্ত করে, প্রথমটা পাস্ট টেন্স হলে আর পরের বাক্যটার শেষে যদি নেক্সট ডে, চলো আমরা এটা রুলসটা ব্যাখ্যা করে দেখাই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। তোমরা 2 নং সেন্টেন্সের রুলসটি একটু লক্ষ্য করো। এখানে আমরা কি লিখছি, দ্যাট যুক্ত, এখানে দেখো এই যে দ্যাট আছে, দ্যাট যুক্ত প্রথম বাক্যটি, দ্যাট যুক্ত প্রথম বাক্যটি, এখানে দ্যাট যুক্ত দেখো এই যে দুইটা বাক্য, এই যে একটা বাক্য, এই যে আরেকটা বাক্য। দ্যাট যুক্ত প্রথম বাক্যটি পাস্ট টেন্স হলে, তাহলে এখানে দেখো এই যে সেইটটা কিন্তু পাস্ট টেন্সে পড়ছে, কারণ সেইট হচ্ছে পাস্ট ফর্ম। সে থেকে সে হচ্ছে প্রেজেন্ট আর সেইট হচ্ছে পাস্ট। যদি তোমার প্রথম বাক্যটা পাস্ট টেন্স হয়, এখানে দেখো যদি প্রথম বাক্যটা এই যে পাস্ট টেন্স হয়েছে, প্রথম বাক্যটা পাস্ট টেন্স হলে এবং দ্বিতীয় বাক্যের শেষে যদি নেক্সট ডে, নেক্সট উইক অথবা নেক্সট ইয়ার ইত্যাদি থাকে, তাহলে দ্যাট এর পরে যে ভার্ব থাকবে তার আগে উড বসবে। তাহলে এখানে লক্ষ্য করো এই যে প্রথম বাক্যটা পাস্ট টেন্স, তারপরে এখানে দেখো এই যে দ্বিতীয় বাক্যের শেষে এই যে নেক্সট ডে, এই যে এখানে আমরা বলছি এই যে নেক্সট ডে থাকলে, নেক্সট উইক থাকলে, নেক্সট ইয়ার থাকলে, তাই যেহেতু নেক্সট ডে আছে, তাহলে আমরা আমরা বলতে পারি যে যে ভার্বটা থাকবে, তোমরা মনে রাখবে দ্যাট এর পরে যে ভার্বটা থাকবে, যে এখানে গো হচ্ছে ভার্বটা থাকবে, তার পূর্বে উড বসাবো, তাহলে এখানে আমাদের কি উড গো হবে, উত্তরটা হবে উড গো। আশা করি তোমরা এই রুলস, এই বাক্যটি বুঝতে পারছো। তারপর এই নাম্বার বাক্যটি লক্ষ্য করো, এখানে উত্তরটা হচ্ছে ইফ ইউ টোল্ড মি আই হেল্প ইউ, যদি তুমি যদি আমাকে সাহায্য এটার উত্তরটা হচ্ছে তুমি যদি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব। তাহলে চলো এটার উত্তরটা হবে উড, উড হেল্প। এই নাম্বার উত্তরটা হবে উড হেল্প, উড হেল্প। কি কারণে উড হেল্প হলো, চলো আমরা এটা রুলসটা ভালো করে বুঝি। ইফ যুক্ত বাক্যটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কেন তোমরা কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা তারপরে পাস্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তাহলে দেখো এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে যদি প্রথমটা পাস্ট টেন্স হয়, প্রথম বাক্যটা ইফ যুক্ত বাক্যটি পাস্ট টেন্স হয়,
পরে এটা করার নিয়ম হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মে, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ। তাহলে এখানে দেখো বাক্যটি পাস্ট টেন্স হবে। চলো আমরা এটা রুলসটা একটু ভালো করে বুঝিয়ে দিই। তাহলে এখানে লক্ষ্য করো ইফ যুক্ত প্রথম বাক্যটি পাস্ট টেন্স। আমরা কিভাবে বুঝছি পাস্ট টেন্স? এই যে টোল্ড দেখে আমরা বুঝছি পাস্ট টেন্স। টেল থেকে টোল্ড হয়েছে, তাহলে এটা অবশ্যই পাস্ট টেন্স। প্রথম বাক্য ইফ যুক্ত প্রথম বাক্যটি পাস্ট টেন্স হলে পরের বাক্যটির মধ্যে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্ট বসবে, এই যে সাবজেক্ট আই, তারপর আমাদের বসাতে হবে যে উড। এই যে আমরা উড বসাবো, এখানে উড বসাবো, এই ভার্বের আগে উড বসাবো, তারপরে ভার্বের বেস ফর্ম, এই যে ভার্বের বেস ফর্ম যেটা আছে এটা ঠিক থাকবে, তারপর বাকি অংশ মানে যে বাকি যেটা আছে এটা ঠিক থাকবে। তাহলে আমাদের উত্তরটা হবে উড হ্যাভ। আশা করি তোমরা এই নং সেন্টেন্সটি বুঝতে পারছো। তারপর 1 নং বাক্যটি লক্ষ্য করো, দা পোর টু বি অলওয়েজ সাফারার। দরিদ্ররা সর্বদাই ভুক্তভোগী। তাহলে এটার উত্তরটা কি হবে? চলো এখানে দেখো ভি ভার্ব আছে, আর এই যে অলওয়েজ দেখে আমরা বুঝছি এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে ভি ভার্বটা 1 নম্বর উত্তরটা হবে আর। কি কারণে আর হলো চলো আমরা এটা ভালো করে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝি। এখানে রুলসটা লক্ষ্য করো, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এটাকে প্লুরাল বলা হয়। সাবজেক্ট হয়ে যাবে, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সাবজেক্ট হবে প্লুরাল। সাবজেক্ট হয়ে যাবে প্লুরাল, আর সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব, এম, ইজ, আর এই তিনটার মধ্যে মনে রাখবা সাবজেক্টটা যদি আই থাকে তাহলে এম বসবে, যদি সিঙ্গুলার থাকে তাহলে ইজ বসে। যেহেতু সাবজেক্ট আমার প্লুরাল হয়ে যাবে তাহলে এখানে কি বসাতে হবে? আর বসাতে হবে, যেহেতু এটা আরো প্রেজেন্ট টেন্স। এই যে অলওয়েজ দেখে আমরা বুঝছি এটা প্রেজেন্ট টেন্স। তাহলে তোমার এই কথাটা, এই রুলসটা সবসময় মনে রাখবে, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আমাদের এখানে ভি ভার্বের মধ্যে আর হয়ে যাবে, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স হলে ওয়ার হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে অলওয়েজ দেখে আমরা বুঝছি এটা প্রেজেন্ট টেন্স, আর টু বি ভার্বের জায়গায় এখানে আর বসবে। আশা করি তোমরা এই বাক্যটিও মানে 1 নম্বর বাক্যটি বা সেন্টেন্সটি বুঝতে পারছো। তারপর জি নাম্বার বাক্যটি লক্ষ্য করো, দা টেম্পারেচার মানে টেম্পারেচার অর্থ তাপমাত্রা অফ দা ওয়ার্ল্ড বিশ্বের ইনক্রিজ ডে বাই ডে মানে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে, এই কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়লে তোমরা মনে রাখবে একটা সাহায্যের ক্রিয়া আসবে, তারপর ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। এটার উত্তরটা হবে জি নাম্বার, উত্তরটা হবে ইজ ইনক্রিজিং। এটা হবে ইজ ইনক্রিজিং। চলো এটা কি কারণে হলো আমরা রুলসটা লাইক এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেই। তোমরা যে জি নং সেন্টেন্সের স্ট্রাকচারটি একটু বা এই রুলসটি একটু লক্ষ্য করো। তোমরা এখানে লক্ষ্য করো, বাক্যে যদি ডে বাই ডে, তারপরে নাও, এট দ্য মুভমেন্ট, এট দিস মুভমেন্ট ইত্যাদি থাকে তাহলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে দেখো যে ডে বাই ডে আছে, এখানে যে ডে বাই ডে আছে, তাহলে এই বাক্যটি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ এটা চলমান। তাপমাত্রা সারা বিশ্বে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর চলমান থাকলে আমরা জানি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ভি ভার্ব বসাবো একটা, এম, ইজ, আর এই তিনটার মধ্যে একটা হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে চলো আমরা দেখি সাবজেক্টটা কি আছে, দ্য টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বটা বোঝানো হচ্ছে, এই কারণে আমরা কি এই বস্তু বোঝানো হচ্ছে, এই কারণে আই থাকলে এম বসায়াম, আর প্লুরাল হলে আর বসবে। যেহেতু প্লুরালও না আইও নাই সাবজেক্টের মধ্যে, এই দুইটা বসবে না, এটা ইজ বসবে, কারণ সারা বিশ্ব এটাকে এটা বস্তুর সাথে তুলনা করছে, এই কারণে ইজ বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে এখানে দেখো আমরা এখানে এই যে উত্তরটা হচ্ছে ইজ, আর ভার্বের সাথে আইএনজি করতে হবে, ইনক্রিজিং। এখানে ইনক্রিজ আছে, এটার জায়গায় আই বসাই দিব, আর এনজি যুক্ত করে দিলে ইনক্রিজিং হয়ে যাবে। সারা বিশ্বে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এটা চলমান, আর চলমান থাকলে মনে রাখবা এই কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। তারপর এই স্তং বাক্যটি লক্ষ্য করো। এই স্তঙ্গের উত্তরটা হবে এখানে যে বি ভার্ব আছে এখানে ওয়ার হবে, এখানে ওয়ার হবে। কি কারণে ওয়ারটা হয়েছে চলো আমরা ব্যাখ্যা করি। ইফ যুক্ত বাক্যটি যদি, এই যে এখানে লক্ষ্য করো, এইটা এই চিহ্নটা লক্ষ্য করো, ইফ যুক্ত বাক্যটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে মনে রাখবা বি ভার্বের মধ্যে সর্বদা ওয়ার বসবে। ইফ যুক্ত বাক্যটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, যে চিহ্নটা দেখে আমরা বুঝছি এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এখানে বি ভার্বের জায়গাতে আমাদের কি বসাতে হবে? ওয়ার বসাতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর কাল্পনিক অর্থে এখানে অর্থটা হচ্ছে আমি যদি রাজা হতাম, এখানে অর্থটা হচ্ছে আমি যদি রাজা হতাম, এটা অবশ্যই কাল্পনিক। আর কাল্পনিক বাক্যগুলা ইফ যুক্ত যে বাক্যগুলা এটা এক্সক্লেমেটরি বাক্য সেন্টেন্স দ্বারা গঠিত হয়। আর এখানে সবসময় মনে রাখবা ওয়ার বসবে। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।